ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, সাত রাজার ধন, একটি মানিক। অনেক দিন আগের কথা। সাত রাজার ধন, একটি মানিক। সেই মানিকের অনেক দাম। কত দাম কেউ বলতে পারবে না। এত বড় সুন্দর মানিক আর দ্বিতীয় নেই। ওই মানিকটির ওপরে সকল রাজারই লোভ ছিল। মানিকটির মালিক হলো শ্রাবণীপুরের রাজা উদয় নারায়ণ। মানিক যে ঘরে রয়েছে সে ঘরে ঢোকবার রাজা ছাড়া কারোর অধিকার নেই। দিনে রাতে পাহারা দিচ্ছে রাজার দারোয়ানরা। শ্রাবণীপুরের রাজা উদয় নারায়ণ রোজ সকালে আর বিকেলে একবার করে দেখে যান মানিকটিকে যথাযথ স্থানে রয়েছে কিনা। মানিকটি শুধু যে দামেই অতুলনীয় তা নয়, ওই মানিক যার হাতে পড়বে সেই রাজা হবে। যদি ভুল করে কোনো ভিখারিও তা পায়, সেও হবে রাজা। আশেপাশে রাজারা মানিক পাওয়ার লোভে বহুবার শ্রাবণীপুরে আক্রমণ করেছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। মানিকটি চুরি করার জন্য দেশ বিদেশের নামকরা চোরেরাও এসেছে, কিন্তু তারাও মানিকটিকে চুরি করতে পারেনি। শ্রাবণীপুরের রাজা উদয়নারায়ণের মানিকটি ছিল ধ্যান জ্ঞান। ওই মানিকটি পূর্বপুরুষের আমল থেকেই তার কাছে আছে। দিন দিন যত যায়, খ্যাতিও মানিকটি ততই ছড়ায়। মানিকটিকে হাতিয়ে নেবার জন্য বড় বড় ষড়যন্ত্র শুরু হয়। ষড়যন্ত্রকারীরা দিনে দিনে বেশি তৎপর হয়ে ওঠে। রাজা উদয়নারায়ণ সব সময় মানিকটির চিন্তায় ব্যস্ত থাকে। হবে না এবা কেন? সাত রাজার ধনভাণ্ডার উজাড় করে দিলেও অমন মানিক পাওয়া যাবে না। অতএব ওই মানিক সব সময় তাকে আগলে রাখতে হবে, নজরে রাখার চেষ্টা করতে হবে। এটা তো খুবই স্বাভাবিক। সেদিন রাজা উদয় নারায়ণের ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। তিনি সাধারণত সূর্য ওঠার আগেই উঠে পড়েন। মাঝরাতে তিনি একবার দুঃস্বপ্ন দেখেছিলেন, তাই ভোর রাতের আগে আর ঘুম আসেনি। ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। তিনি জেগে দেখেন অনেকক্ষণ আগেই সূর্য উঠে গেছে। তিনি তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে কোষাগারের দিকে ছুটে যান, মানিকটি যথাস্থানে আছে কিনা দেখবার জন্য। কোষাগারে ঢুকতেই তিনি দেখেন সৈন্যরা বলাবলি করছে, রাজামশাই, আজ তো খুব ভোরে একবার কোষাগারে ঢুকে দেখে গেলেন, আবার এলেন কেন? রাজা তো শুনে অবাক। সৈন্যদের মুখে এসব কি কথা? তিনি আবার কখন এলেন? তিনি তো সকালবেলা উঠতেই দেরি করে ফেলেছেন। তাহলে ভোরবেলা তিনি তো শয্যায় ত্যাগ করেননি। ওই আমি তো আসিনি, রাজা বলে উঠলেন। সৈন্যরা পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালো। বছরের পর বছর ধরে যে জায়গাটায় মানিকটা ছিল, আজ সেই জায়গাটা শূন্য হয়ে রয়েছে। রাজা নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো বাইরে বেরিয়ে এলেন। আসল ব্যাপারটা, এটা এক চোরের কাণ্ড ছিল। চোরের চেহারাটা ছিল অনেকটাই রাজা উদয় নারায়ণের মতো। শীতের ভোর ছিল, চারিদিকে তখন কুয়াশা। একটা রাজপ্রসাদ সে অনেকদিন আগেই জোগাড় করে রেখেছিল। কোষাগারের একটা নকল চাবি তার বাবা সন্তু চোর অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল, তাই সন্তু চোরের সুবিধা হয়েছে। চোর এতদিনে সুযোগ পেয়েছে, সে এই অপেক্ষাতেই ছিল। সেদিন সুযোগ বুঝে সে কাজে লাগলো। শীতের ভোরে যখন চারিদিক কুয়াশায় আচ্ছন্ন ছিল, রাজপোশাক পরে রাজার মতো সেজে চোরটি এসেছিল। সৈন্যরা তাকে একদম চিনতে পারেনি। তারা তাকে রাজা উদয় নারায়ণ বলেই ভেবেছিল। চোরের পক্ষে না হলে এত হাজার হাজার সৈন্যের চোখে ফাঁকি দেয়া একদমই সম্ভব ছিল না। সাত রাজার ধন, ওই মানিক চুরি করেছে সে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না রাজার। এদিকে চোর, তার মনে আর আনন্দ ধরে না। এরপর তার রাজা হওয়া আর কে আটকায়? রাজা উদয়নারায়ণ মানিকের খোঁজে তার চার ছেলেকে চারিদিকে পাঠিয়ে দেয়। কিন্তু চোর, সে বনের অভ্যন্তরে প্রবেশ করে মানিক নিয়ে। বনের অভ্যন্তরে অনেক বন্য পশু ছিল। বাঘ ছিল। ভয়ঙ্কর সব বন্য পশুরাও রাজা হিসেবে স্বীকার করে নেয় ওই চোরকে, তার কাছে মানিক থাকার জন্য। রাজা উদয়নারায়ণের বড় ছেলে, সে গেছিল পূর্ব দিকে। পূর্ব দিকে কিছু দূরে গিয়ে সে দেখতে পেল এক সাধু বসে রয়েছে। রাজার বড় ছেলে সাধুর কাছে গিয়ে দাঁড়াতেই সাধু বলল, আমার পায়ের ব্যথা করছে বাবা, আমার পাটা একটু টিপে দিবি? রাজার বড় ছেলে খুবই উগ্র ধরনের ছিল। সাধুর কথা শুনে সে চটে গিয়ে বলল, তোমার এত বড় আস্পর্ধা, আমি রাজার ছেলে হয়ে তোমার পা টিপে দেব? সে সাধুকে উল্টো পাল্টা কথা বলতে আর লাথি মারতে শুরু করলো। সাধু রেগে গেল। সে প্রচন্ড রাগের চোটে রাজপুত্রর দিকে তাকিয়ে
মন্ত্রতন্ত্র পড়ে রাজপুত্রের চোখের দিকে জল ছিটিয়ে দিল। ব্যাস, তারপর রাজপুত্র অন্ধ হয়ে গেল। সে আর দেখতে পেল না, তার দৃষ্টি চলে গেল। দৃষ্টি হারানোর পর অন্ধ হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকলো বড় ছেলে। এদিকে মেজ কুমার, সে গেছিল পশ্চিম দিকে। কিছু দূরে যাওয়ার পর সে এক অন্ধ বুড়িকে রাস্তায় কাঁদতে দেখতে পেল। মেজ রাজপুত্রর পায়ের শব্দ শুনে সেই বুড়ি বলল, কে যাচ্ছ ভাই? একটু দাঁড়াও, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? মেজ রাজপুত্র বিরক্ত হয়ে বলল, আমার অনেক কাজ, আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে বাড়ি পৌঁছতে যাব? রাজপুত্র বুড়িকে আবার ধাক্কাও দিল, তারপর হন হন করে চলে গেল। একটু এগিয়ে যেতেই তার দুটি পা অবশ হয়ে গেল। সে আর চলতে পারছে না। মুখ থুবড়ে সে ধড়াস করে পড়ল, আর উঠতে পারল না। তারপর ওই সেজো ছেলে মানিকের খোঁজে উত্তর দিকে জেগেছিল। সে কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা বাচ্চা ছেলে পুকুরের জলের মধ্যে ডুবে যাচ্ছে আর চেঁচাচ্ছে, আমায় বাঁচাও বাঁচাও। সেজো কুমার বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে বাচ্চা ছেলেটিকে উদ্ধার করার কোনো চেষ্টা না করেই হনহন করে হেঁটে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলো। কিছু দূর এগোতেই পথের পাশে এক বিশাল বড় গভীর পুকুর ছিল। সেখানে সে পা ফসকে পড়ে গেল, জলের মধ্যে ডুবে গেল। সাঁতার জানলেও ওই পুকুরের জল এত গভীর ছিল, সেখান থেকে ওঠা অসম্ভব ছিল। তাই জন্য জলে পড়ে যাওয়ার পর সে আর কিছুতেই পুকুরের থেকে উঠতে পারছিল না। এরপর সেই বাচ্চা ছেলেটির মতো সেও চিৎকার করতে শুরু করলো, কিন্তু তারও সাহায্য করার জন্য কেউ আসছিল না। বাকি রইল শুধু রাজার ছোট ছেলে। ছোট ছেলে দক্ষিণ দিকে চলতে শুরু করেছিল। কিছু দূর যাওয়ার পরই সে এক বিরাট সমুদ্র দেখল। সমুদ্রের কুল কিনারা সে দেখতে পাচ্ছিল না। সমুদ্রের পাড়ে সে হতাশ হয়ে বসে পড়ল। সমুদ্রের পাড়ে সে বসে বসে দেখল জলের মধ্যে নৌকা, আর নৌকার মধ্যে জেলে, তার বউ আর 4-5 বছরের একটি ছোট ছেলেকে নিয়ে ছিল। ছেলেটা হঠাৎ নৌকার ওপর খেলতে খেলতে সমুদ্রের জলে পড়ে গেল। জেলে আর তার বউ চিৎকার করে উঠল, কে আছো, বাঁচাও বাঁচাও। সঙ্গে সঙ্গে রাজার ছোট ছেলে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে অনেক কষ্টে জেলের ছেলেকে বাঁচিয়ে তুলল। জেলে রাজার ছোট ছেলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল। এদিকে রাজার ছোট ছেলে, সে জেলের সাথে কথা বলতে বলতে সব কথা খুলে বলল। জেলে তাকে বলল, তুমি এখানেই আমাদের বাড়ির পাশে থাকতে পারো, তোমাকে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। জেলের কথা শুনে রাজার ছোট ছেলে ভাবছিল, সত্যি তাকে এখানেই থাকতে হবে, কারণ মানিক না নিয়ে সে তো ফিরে যেতে পারে না। তার বাবা রাজা উদয়নারায়ণ তাকে বাড়ি ঢুকতে দেবে না, তার তো মানিক চাই, আর এখনো তো তার হাতে মানিক আসেনি। তাহলে সে কি করবে? জেলের কথাতে রাজি হয়ে গেল। সে জেলের বাড়ির পাশেই একটি কুঁড়ে ঘর তৈরি করলো। প্রতিদিন সকালে জেলে প্রথম যে মাছটা পেত সেই মাছটা সে রাজার ছোট ছেলেকে দিত। সেটাই রান্নাবান্না করে খেয়ে দিন কাটাতো রাজার ছেলে। এদিকে সেই চোর যে মানিকটি চুরি করেছিল, তার তো সুখে দিন কাটছিল। যেই তাকে দেখত সেই তাকে রাজাই ভাবত, কারণ মানিকটি তার কাছে ছিল। একদিন সে একটি সুন্দরী মেয়েকে দেখল। মেয়েটি রাজা ভেবে তাকে বিয়ে করল। এরপর সেই চোরের রানী হলো সেই সুন্দরী মেয়েটি। মেয়েটি সুন্দরী হলেও ভীষণ বোকা ছিল। এদিকে ওই চোর যে মানিক চুরি করেছিল, সে মানিক চুরি করে নিয়ে এলেও সে মানিক নিয়ে খুবই চিন্তিত ছিল। মানিক কোথায় সবার চোখের আড়াল থেকে লুকিয়ে রাখবে সেটাই সে খুঁজে পাচ্ছিল না। শেষে সে আটার মধ্যে মানিকটিকে রেখেছিল। বোকা মেয়েটি একদিন রান্না করতে করতে সেই আটার পাত্রের মধ্যে জল ঢেলে দেয়। জল পড়াতে আটাগুলো কেমন ডেলা ডেলা হয়ে যায়। মেয়েটি ভাবে, এই আটা দিয়ে তো আর কোনো কাজ করা যাবে না, সে তো এমনিতেই সমুদ্রে যায়, সেখানেই মাছেদের খাইয়ে দেবে। পরের দিন সে সমুদ্রে যায়, আর তখন আটার পাত্রটা নিয়ে যায়। মাছ ধরার উদ্দেশ্যে সে আটার গোলাগুলো জলে ছুটতে থাকে, আর সেই গোলাগুলো মাছেরা এসে খেতে থাকে। একটি গোলার মধ্যে লুকিয়ে থাকে সেই মানিকটি, যেটি সে ভুল করে ফেলে দেয়। এরপর সে বাড়ি ফিরে চলে আসে। চোর তারপর তাকে বলে, তুমি কোথায় গেছিলে? সে বলে, আটার পাত্রের মধ্যে জল পড়ে গেছিল কালকে রান্না করার সময়, তাই আজ আটাগুলো সব মাছকে খাইয়ে দিলাম। এমনিতেও তো ওই জল পড়া আটা দিয়ে কোনো কাজ হতো না। চোর তখন মাথায় হাত দিয়ে বসে। সে কি করবে খুঁজে পায় না। সে ছুটতে যায় সমুদ্রের দিকে। তার মানিক চলে গেছে, আর তার কাছে নেই। কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না, সে সব হারিয়েছে। এরপর সে তার বোকা বউকে অনেক ধমক দিতে শুরু করে।
কিন্তু আর কোনো লাভ নেই, সমুদ্রের এত গভীর জলের মধ্যে মানিক খুঁজে পাওয়া অসম্ভব। চোর হাউ হাউ করে কাঁদতে থাকে। সমুদ্রে আটার গোলাগুলো অনেক মাছেরাই খেয়েছিল, কিন্তু যে গোলাটার মধ্যে মানিকটা ছিল সেটা একটি মাছ খেয়ে ফেলেছিল। যেই মাছটি সেই গোলাটি খেয়েছিল, পরের দিনে ভাগ্যের চক্রে জেলে সেই মাছটি প্রথমেই তোলে। আর প্রথম মাছটি সে রাজার ছোট ছেলেকে দিয়ে আসতো। সেরকমই প্রতিদিনের মতো সে ছোট ছেলেটির বাড়িতে গিয়ে মাছটি দেয়। রাজার ছোট ছেলে সেই মাছটি রান্না করার জন্য মাছটিকে দুভাগে কাটে। দেখতে পায় তার পেটের মধ্যে রয়েছে একটা মানিক। ভাগ্যের খেলাতে তার বাবার মানিক তার কাছে ফিরে আসে। ছেলেটি দেখে খুবই খুশি হয়, তার আর আনন্দ ধরে না। এই কি ভাগ্যের খেলা, তার মানিক তার কাছেই ফিরে এসেছে। এরপর মানিক নিয়ে সে তাড়াতাড়ি ছুটে যায় তার বাবা উদয় নারায়ণের কাছে। ছোট ছেলে মানিক ফিরিয়ে এনেছে দেখে তার বাবা খুবই খুশি হয়। মানিকটিকে সযত্নে রাখা হয় রাজবাড়িতে। এরপর রাজা তার ছোট ছেলেকে রাজ্যভার দেয়, ছোট ছেলেকেই রাজ্যের রাজা বানায়। এইভাবে মানিক পাওয়ার ফলে ছোট ছেলেটি দেশের রাজা হয়ে ওঠে। তারপর থেকে রাজা উদয়নারায়ণের ছোট ছেলে মানিকটিকে কড়া পাহারার মধ্যে রাখতো, আর কেউ মানিকে কোনোদিন হাত দিতে পারেনি।